সিলেটের রায়নগরে স্বামী স্ত্রী সহ ৩ জনের মৃতদেহ উদ্ধার। অনিরাপদ টেকনাফ কক্সবাজার সড়ক বাড়ছে শঙ্কা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভাঙাচোরা, যাত্রীদের দুর্ভোগ। এবং নির্মাণ কাজ প্রায় শেষ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রতীক্ষায় মুন্সিগঞ্জবাসী। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। সিলেটে নিজ বাসা থেকে এক প্রবীণ দম্পতি ও তাদের গৃহপরিচালিকার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। ভবনটি তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচালিকা তাহমিনা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকায় অত্যন্ত সুপরিচিত দম্পতি ছিলেন। তাদের সন্তানেরা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নিরীহ এই দম্পতির কেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন ভেবে পাচ্ছেন না স্বজনরা। ওনার ৩ মেয়ে ১ ছেলে, সবাই প্রবাসী। উনারে আমরা চিনি, ছোটবেলা থেকেই চিনি। এই এলাকার মানে যে কয়টা বাসা প্রথম দিককার উনাদের একটা। এরকম নৃশংস হত্যাযশ আসলে তো কিছুই বলা যাচ্ছে না, তদন্ত না হলে তো বলা যাবে না। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ ডাকাতি বা পূর্বশত্রুতার জের এই দুই বিষয়কে কেন্দ্র করেই তদন্ত শুরু করেছে। প্রাইমারি পর্যবেক্ষণ করছি, এখানে পিবিআই এবং সিআইডি তারা যারা ক্রাইম সিনে যারা কাজ করে তারাও চলে আসছে এবং এই কাজটা চলমান আছে। যে সিসি ক্যামেরা এইসব ফুটেজ নিয়ে পরবর্তীতে আমাদের কাজ করা, সেটা আমরা শুরু করে দিয়েছি। নির্মম এই ট্রিপল মার্ডারের ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অপরাধের স্বর্গরাজ্য টেকনাফ কক্সবাজার সড়কের ১৪ নম্বর ব্রিজ এলাকায় কয়েকদিন আগে দিয়ে দুপুরে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ২ কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। ডাকাতির এই ঘটনায় আতঙ্কিত মানুষ নিরাপত্তার স্থায়ী সমাধান চাইছেন। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। গত ২ আগস্ট দুপুরে টেকনাফ কক্সবাজার সড়কে ১৪ নম্বর ব্রিজ এলাকায় পালকি পরিবহনের বাস থামিয়ে বিকাশের ৩ সেলসম্যানের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে ডাকাত দল। এই ঘটনায় ডাকাত আক্তার হোসেন ও নজরুল ইসলাম সহ আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় লুটের ২,২৬,৭০০ টাকা। এর আগে জানুয়ারিতে একই এলাকায় বিকাশের সেলস সুপারভাইজার মোহাম্মদ হানিফের উপর হামলা চালিয়ে ১৮,৩৬,০০০ টাকা লুট করে ডাকাত দল। ডাকাত হচ্ছে ৭-৮ জন ওইরকমই ছিল, বাহিরে কতগুলো ছিল আর ভিতরে কয়েকজন আসছে, আর হাফ প্যান্ট ভরা ছিল, মাস্ক ছিল। সব রোহিঙ্গা ওরকম বলা যাবে না, স্থানীয় জড়িত আছে। এই রোহিঙ্গারা আমরা ভেবেছিলাম তারা মানবিক আশ্রয়ে মানবিকই থাকবে, কিন্তু তারা এখন নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে গেছে। টুরিস্ট স্পট, বিউটি স্পট ইনানি থেকে শুরু করে পাটওয়ারটেক এবং 0 পয়েন্টেও এখন টুরিস্টরা যেতে ভয় পাচ্ছে। এটা আমাদের পর্যটন শিল্পের উপরও মারাত্মক প্রভাব পড়ছে। সব কিছুতে এখন অপরাধীদের দখলে চলে গেছে, রোহিঙ্গাদের দখলে চলে গেছে। আমাদের যে নিরাপত্তার বিষয়, সেগুলোর বিষয়ে আমি আকুল আবেদন জানাচ্ছি। গত ৩ বছরে অন্তত ৩ শতাধিক মানুষ টেকনাফের বিভিন্ন স্থান থেকে অপহরণের শিকার হয়েছে, যাদের অধিকাংশ ফিরেছে মুক্তিপণ দিয়ে। অপহরণ আতঙ্কে এরই মাঝে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বাহারছড়া ইউনিয়নের ২ শতাধিক পরিবার। এমন পরিস্থিতিতে গত ৬ আগস্ট কক্সবাজারে আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত এক সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপরাধ দমনে পরামর্শ দেন। সেই বিষয়টা যাতে রোধ করতে পারে সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি এখানকার জিওসি সাহেব 2টা ক্যাম্প স্থাপন করবে। তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব
তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। পুলিশ বলছে মাদক, অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধ প্রতিরোধে তারা তাদের ভূমিকা রেখে চলেছেন। এরপরও কেন থামছে না অপরাধ? প্রশ্ন আতঙ্কে থাকা মানুষের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। তীব্র যানজটে নাকাল অবস্থা দেশের অর্থনীতির লাইফ লাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে। সড়ক সংস্কার বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে গেল এক সপ্তাহের বেশি দিন ধরে কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে, কিন্তু কুমিল্লা অংশের প্রায় 105 কিলোমিটার মহাসড়কে একদিকে ভাঙাচোরা অবস্থা, অন্যদিকে বিভিন্ন স্থানে চলছে সংস্কার কাজ। এই দুই মিলে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে মহাসড়কটি পার হতে। 9:30 এখানে দাঁড়াচ্ছি বিশ্ব রোডের আগে, প্রায় 3.5 ঘন্টা জামে ছিলেন। পুলিশ নাই, রাস্তা কেউ নাই, উলট পালট গাড়ি ঢুকায় জাম জট বাজাই দিছে। সেই ভোর 4টার সময় জামে পড়ছি, এখন পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হতে পারিনি। কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় যানজটের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সড়কের অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিদিনই ভোগান্তির কথা স্বীকার করছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারাও। রাস্তার যে বাস্তবতা আপনি দেখছেন, বড় বড় খানাখন্দ গর্ত হয়ে আছে। এখানে এই পানির মধ্যে কোনো গাড়ি এখানে নামাবে না, যার কারণে গাড়িগুলো খুব স্লো গতিতে আগাচ্ছে এবং গাড়ির যেহেতু প্রেশার আছে তার লম্বা টেল হয়ে যাচ্ছে। তো সেই ডিসিপ্লিন রক্ষার জন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। 3 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। তবে এর মধ্যে বৃষ্টি হলে বিড়ম্বনার সময় বাড়তে পারে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আমরা মেরামত কার্যক্রম হাতে নিয়েছি। তো চলমান যে বর্ষা এবং বৃষ্টিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, যার জন্য আমাদের হয়তোবা আমরা এখন যে মেরামত কাজটা চলমান আছে সেটা শেষ হতে আমাদের 3 দিন লাগবে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের খানাখন্দ দ্রুত সংস্কার এবং যান চলাচল স্বাভাবিক করার দাবি যাত্রী ও যান চালকদের। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, এরপর আরও যা থাকছে। খুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা এবং 312 শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ না করার কারণ পাঠদানের মান ও শিক্ষকের ঘাটতি। দেশের খবরে সবাইকে আবারও স্বাগত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজোহর জেলা বিএনপি উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ, তবু ঢাকা যাতায়াতে সইতে হয় দুর্ভোগ। মাত্র 28 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগে 3 থেকে 5 ঘন্টা। এখন মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রতীক্ষায় মুন্সিগঞ্জবাসী। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুগের পর যুগ তীব্র যানজটের সঙ্গে লড়াই করে ঢাকা যাতায়াত করতে হচ্ছে মুন্সিগঞ্জের লাখো মানুষকে। মাত্র 28 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে একদিকে যেমন চরম দুর্ভোগ, সময় ও অর্থেরও অপচয় হয়। এই দুর্ভোগ লাঘবে বাস্তবায়ন করা হচ্ছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক ও সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
10.37 কিলোমিটার দীর্ঘ সড়কের প্রায় 9.5 কিলোমিটার নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা ও চাষাড়ার দিক থেকে 310 মিটার করে দুটি 6 লেনের সংযোগ সড়ক নির্মাণ এবং মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে 443 মিটার সড়ক 4 লেনে উন্নীত করা হচ্ছে। পিসের কাজ শেষ, সাইডের কাজ শেষ, লাইটিং এর কাজ কিছু বাকি আছে, পাইপ ফিটিং এর কিছু কাজ বাকি আছে। ক্লিয়ার হইলে এখানে মনে করেন যে জামজট হয়, জামজটটা একদম কমে যাবো। 25 জুন প্রকল্পটি চালুর কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। যাত্রী ও চালকদের প্রত্যাশা দ্রুত এক্সপ্রেসওয়ে চালু করা হোক। মুন্সিগঞ্জ থেকে একটা রুগী নিয়ে গেলে আসলে অনেক সময় লাগবে, ফ্লাইওভারটা হওয়ার কারণে হয়তো বা অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঢাকা মেডিকেলের মধ্যে পৌঁছাইতে পারবে। আমরা যদি ফ্লাইওভার দিয়ে যাই আমাদের জন্য যাতায়াত আমাদের জন্য সুবিধা। একবার জ্যামে পড়লে মনে করেন যে 24 ঘন্টা 32 ঘন্টা পর্যন্ত আমরা বয়ে রয়েছিলাম এই রাস্তায়, এখন মোটামুটি ক্লিয়ার আছে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া সম্ভব হবে। ডিজেল বাড়ার কারণে কনস্ট্রাকশন সাইট জানেনি, সব ইকুইপমেন্ট আবার ডিজেলে চলে এবং প্রত্যেকটা জায়গাতেই এটাকে এফেক্ট করছে, যার কারণে আবার প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি লাগছে। এটা আমরা অনুমোদন নিয়ে এটা শেষ করে দেবো। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 3,318 কোটি টাকা। নিচের সড়কে যান চলাচল থাকবে বিনামূল্যে, তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে নির্ধারিত টোল দিতে হবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খুলনার রূপসা উপজেলার একটি ইটভাটায় ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত 1টার দিকে উপজেলার খুলনার নৈহাটি ইউনিয়নের কিসমত গ্রামের মেসার্স রূপসা ব্রিক্স নামের ইটভাটায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, পারিবারিক এই ইটভাটায় বিভিন্ন সময় চুরি হওয়ায় নিরাপত্তার জন্য মাঝে মধ্যে রাতে পাহারার দায়িত্ব পালন করতেন ফখরুল শেখ। মঙ্গলবার রাতেও ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন তিনি। সেই সময় কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, মহেশখালী এলএনজি টার্মিনালের একটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে 300 ঘনফুট মিলিয়ন গ্যাস। আরেকটি ইউনিটের সংস্কার কাজ চলমান, তবে দুটি ইউনিটই সাময়িক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার কস্তুরাঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, দুটি ইউনিট সম্পূর্ণভাবে বন্ধ এবং সংস্কার কাজ চলছে। সম্ভাব্যকাল আসলে কতদিন এটি বন্ধ থাকতে পারে এবং পুরো দেশ জুড়ে এর প্রভাব কি হতে পারে একটু জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, মূলত গতকাল একটি অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণাটি দিয়েছে, যেহেতু দুটি ইউনিটেই প্রথম দিকে অকার্যকর ছিল, অর্থাৎ গ্যাস সরবরাহ বন্ধ ছিল সারা দেশের জাতীয় গ্রিডে, কিন্তু সম্প্রতি একটি ইউনিট কিন্তু সচল হয়েছে এবং প্রতিদিনই সেই ভাসমান এলএনজি টার্মিনালের ইউনিট থেকে সারা দেশের জাতীয় গ্রিডে 300 বিলিয়ন ঘনফুট প্রতিদিনই আসলে গ্যাস সরবরাহ হচ্ছে। কিন্তু আরেকটি ইউনিটের যে সেখানে সংস্কার কাজ চলছে, সেই ইউনিটটি ঠিক করার জন্য আসলে অর্থাৎ পরিপূর্ণভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য দুটি ইউনিটই আসলে পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়া হতে পারে, সেই ধরনের একটি ঘোষণা গতকাল একটি ঢাকার অনুষ্ঠানে মন্ত্রী দিয়েছেন। এবং এই ঘোষণার পর কিন্তু মানুষের মাঝে একটি ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। মূলত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিপূর্ণভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 3 দিন পুরোপুরি বন্ধ রাখতে হতে পারে। এবং সেই ঘোষণাটি কবে আসলে, ঘোষণার পর কবে আসলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, সেই বিষয়টি আসলে মন্ত্রণালয় থেকে জানানো হবে, জনসাধারণ বা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। সেই ঘোষণা দেওয়া হয়েছে কেবলমাত্র গতকাল, তবে সেটি কার্যকর হয়নি। এখনো পর্যন্ত একটি ইউনিট থেকে সারা দেশে 300 বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ এখনো কন্টিনিউ রয়েছে এবং আরেকটি ইউনিটের কাজ যেহেতু চলছে, সেই ইউনিটটি সহ একেবারে দুইটি ইউনিট থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য
কবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করে সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তবে আমরা যারা এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কবে বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ করে দেওয়া হবে সেই বিষয়টি তারা আগে ভাগেই জানিয়ে বন্ধ করবেন। আপনি যেমনটি বলছিলেন, যেহেতু 72 ঘন্টা কিন্তু খুব একটা কম সময় নয়, ইতিমধ্যেও সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ যেহেতু অপ্রতুল, যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গ্যাস সংকট তৈরি হয়েছে। মানুষের ভোগান্তি তো রয়েছেই, মূলত পেট্রোল পাম্প বা গ্যাস লাইনে গ্যাস সঞ্চালন ঠিক মতো না হওয়ায়, অপ্রতুল হওয়ায়, সিএনজি গ্যাস আসলে গাড়ি বিশেষ করে যান চলাচল আসলে ব্যাহত হচ্ছে বা ভোগান্তি তৈরি হয়েছে জনসাধারণের। অনেকের রান্নার ঘরে কিন্তু যে উনুন রয়েছে সে উনুনেও আসলে আগুন জ্বলছে না। সেজন্য প্রেক্ষাপটে 72 ঘন্টা যদি আবারও বন্ধ হয়ে যায় তাহলে একেবারেই সারা দেশের পরিস্থিতি খুবই নাজুক হতে পারে, সেই ধরনের আশঙ্কা তো করাই যায়। উৎপাইটুকুই ছিল এখান থেকে এলএনজি টার্মিনালের সবশেষ। অর্পণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল তাদের সবাই ফেল করেছে। খুলনা, রংপুর ও পিরোজপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এসএসসির ফল প্রকাশের পর যখন চারদিকে আনন্দ উচ্ছ্বাস, তখন ভিন্ন চিত্র খুলনার আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে। এখানকার মাত্র 2 পরীক্ষার্থীর 2জনই ফেল। এই 2 শিক্ষার্থীকে পড়িয়েছে 10 শিক্ষক। একসময় নাম করা প্রতিষ্ঠানটির এমন ফলাফলে প্রশ্ন উঠেছে পাঠদানের মান ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে। আমাদের স্কুলের অবস্থাও খুব খারাপ। আমরা এই যে এত 10 জন স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই 4 বছর ধরে আমরা 4 বছর কি স্কুলের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন, আমরা কত বেতনই পাচ্ছি না। ওরা আসতো না, নিয়মিত ক্লাসই আসতো না, একদিন আসলে তো 10 দিন আসতো না। আবার এই বিল্ডিংয়ের অবস্থা খারাপ। আমরা এখানে যে 10 জন আছি, সে 10 জন আমাদের প্রাণপণ চেষ্টা করতেছি। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের প্রতি কোনো অবহেলা করা হয়নি। 2 জন পরীক্ষা দিয়েছিল স্টুডেন্ট, তার ভিতরে একজন আবার প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করে নাই, যার কারণে অ্যাবসেন্ট। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে 11টি স্কুল থেকে কেউ পাশ করেনি। শতভাগ ফেলের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বোর্ড। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে, আমরা এটা চিন্তা ভাবনা করব। রংপুরের পীরগঞ্জেও 10টি দাখিল মাদ্রাসা ও 2টি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে অভিভাবকও অনেক অসচেতন আর কি এখানকার। তো আমরা পরিশ্রম করছি, কিন্তু সেই অনুপাতে আমরা একেবারে ফল পাইনি। ভালো মন মানসিকতা দিয়ে তারা পড়া মানে ছাত্রছাত্রীদেরকে পড়াইতো, তাহলে হয়তো বা এরকম হতো না। খালি যে মাস্টারের দোষ আছে তা না, গার্জিয়ানেরও কিছু অবগত দোষ আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এমপিওভুক্ত শিক্ষক সংকট ও অবকাঠামো সমস্যার কারণেই এমন হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। কি কারণে ফলাফলগুলো বিপর্যয় ঘটলো এবং পাঠদান কীরকম ছিল অতীতে, সেগুলো পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর প্রয়োজন হলে অতিরিক্ত ক্লাস, এডিশনাল ক্লাসের ব্যবস্থা করা। পিরোজপুর সদর উপজেলার পোরগলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন 7 জন, আর এসএসসি পরীক্ষার্থী ছিল 8 জন। এখানেও পাশের খাতায় 0। অকৃতকার্য এক শিক্ষার্থীর অভিযোগ, স্কুলটিতে অঙ্ক ও ইংরেজির শিক্ষক ছিল না, ক্লাসও কম হয়েছে। স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। এমন ফলাফলে স্বভাবতই অভিভাবক ও এলাকাবাসীরা ক্ষুব্ধ। 0 পাশের হারের এসব প্রতিষ্ঠানের ওপর ভবিষ্যতে শিক্ষা বিভাগের নজরদারি জোরালো করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, মুন্সিগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি বেশ উদ্বেগজনক ও আশঙ্কাজনক হারের অবনতি হচ্ছে। এই জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 1000-এর উপরে ছাড়িয়ে গেছে এবং প্রতিদিন হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী। নূপুর, অতিরিক্ত শয্যা ব্যবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানিয়েছেন কিনা, এছাড়া সরকার নজরদারিতে কিছু আছে কিনা, সেখানে জানাবেন সব মিলিয়ে।
যেমনটি বলছিলেন যে আসলে ডেঙ্গুর প্রভাব কিন্তু আমাদের মুন্সিগঞ্জে অনেক বেড়েছে। আমি মুন্সিগঞ্জ 6টি উপজেলার মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলাতেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। আসলে এখানে 2টি ফ্লোরে প্রায় 6টি কক্ষ রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য, এবং এই কক্ষগুলোর মধ্যে নারী, পুরুষ, শিশু তারা চিকিৎসা নিচ্ছে। তো এখানে দেখা গেছে যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে পুরুষ এবং নারীদের মাঝে, তা আবার মধ্যবয়সী এবং যারা একটু বয়স্ক তাদের মধ্যে ডেঙ্গুর প্রভাবটা বেশি রয়েছে। আমি তেমনি একটি কক্ষে রয়েছে, যে কক্ষটির মধ্যে আপনার পুরুষ কক্ষ, এখানে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। তারা আসলে, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে যে ডেঙ্গু রোগী তারা চিকিৎসা নিতে আসে, হয়তো দেখা যায় যে আপনার সারাদিনে আপনার প্রায় 50 জনের মতো, 40 থেকে 50 জনের মতো রোগী এখানে আক্রান্ত হয়ে আসে, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। যারা মুমূর্ষু রোগী আছে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়, এবং দেখা যায় অনেক সময় শুধু ডেঙ্গু রোগী না, অনেক বিভিন্ন ধরনের রোগী রয়েছে, তাদের কারণে কিন্তু দেখা যায় অনেক সময় যে মাটিতে বা মেঝেতে কিন্তু এই রোগীদের আবাসনের ব্যবস্থা করতে হয়। আসলে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জের এই জেনারেল 250 শয্যা জেনারেল হাসপাতালটিতে কিন্তু প্রায় 10 শয্যা বিশিষ্ট একটি আইসিইউ কক্ষ রয়েছে। আসলে আইসিইউ কক্ষ থাকলেও, আইসিইউর সব বেশির মতো থাকলেও কিন্তু আইসিইউ ডিপার্টমেন্ট এখনো চালু হয়নি। আসলে এরকম একটি অবস্থা রয়েছে, তাই এখানকার রোগীরা আসলে বলছেন যে আইসিইউর যে ডিপার্টমেন্টটি যদি চালু করা হয় তাহলে অনেক মুমূর্ষু রোগী যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট ভোগে তাদের কিন্তু ঢাকা রেফার করতে হয় না, তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে পারে। তো আসলে এই চিকিৎসা সেবা বর্তমান পরিস্থিতি এরকম, অনেক রোগীরা অভিযোগ করেছেন তাদের কিন্তু বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয়। আসলে উজমার সর্বোপরি এই ছিল আমার কাছে ডেঙ্গু আক্রান্ত নিয়ে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। উজমা। ভবতোষ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের খবরে পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।